ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্রতাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। 2-1 ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে, লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে, অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছ সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচণ্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছ ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনবো, এটা আমি ঠিক নিয়েই যাব।
এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে। আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের 4টা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোমে সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে। আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে। রাস্তার মাঝে যা কিছু ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছু ইস্যুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর, পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই, গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি,
চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই, এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে ওঠেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন? দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরও ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরেও আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন তাজা রক্ত পড়া সত্যিই ভয়ঙ্কর এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখল লাশের ডান পায়ের উরুর কাছে গোল করে একটা ক্ষত। দেখে মনে হচ্ছে অনেক সময় জোক রক্ত চুষে খেলে যেমন হয়, ক্ষতটি ঠিক তেমনই একটি ক্ষত। আর তখনও সেখান থেকে তাজা রক্ত ঝরেই চলেছে। লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা শেষ করে মাঝরাতেই কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু রাতেই কবর দেওয়া হবে তাই চালক এবং হেল্পার চিন্তা করলেন কবরটা দিয়েই চাই। লাশ যখন কবরে নামিয়ে বাঁশের খাড়াল বিছিয়ে কবর দেয়া হচ্ছে, চালক আর হেল্পার তখন কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলেন তার থেকে কয়েকটা কবর সামনেই 16-17 বছর বয়সী একটা ছেলে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর অঝরে কেঁদে চলেছে। তিনি ভাবলেন সে হয়তো মারা যাওয়া ছেলেটির বন্ধু, তাই বন্ধুর মৃত্যুতে এমন করে কান্না করছে। কিন্তু একটু পরে খেয়াল করলেন ছেলেটি শুধু তার দিকেই তাকিয়ে কান্না করে যাচ্ছেন আর অন্য কারো দিকে তাকাচ্ছেন না। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন অন্য কেউ ছেলেটিকে দেখছেও না। ব্যাপারটা তখন বেশ ভয়ের আর অদ্ভুত লাগে তার কাছে। কবর দেয়া শেষ করে তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করলেন তখন চালক খেয়াল করলেন গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার পাশে কবরস্থানে কাঁদতে থাকা সেই ছেলেটি রাস্তার পাশে বসে ঠিক আগের মতোই তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। সে কিছুক্ষণ পরপরই রাস্তার পাশে এমন করে ছেলেটিকে দেখছিল। চালক তখন অনেকটা ভয় পেয়ে যান। তার মনে তখন একটাই প্রশ্ন, তিনি ছেলেটাকে পার করে আসার পরেও কেন বারবার এমন দেখছেন, আর শুধুমাত্র তার দিকে তাকিয়েই বা কেন কান্না করছে? এসব ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে আবার দেখেন ছেলেটি রাস্তার পাশে তার দিকে তাকিয়ে কান্না করছে। চালক আবার ছেলেটির দিকে তাকাতেই হেল্পার চিৎকার দিয়ে ওঠে। হেল্পারের চিৎকার শুনে সামনে তাকাতেই চালক দেখে অপর দিক থেকে একটা দ্রুত গতিতে মালবাহী ট্রাক ছুটে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এসে সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটাকে। অ্যাক্সিডেন্টের সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেন অ্যাম্বুলেন্সের চালক এবং হেল্পার। কিন্তু জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত পরেই আবার তাদের জ্ঞান ফিরে আসে। চালক এবং হেল্পার দেখতে পান তাদের কিছুই হয়নি। একটু আগে যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো তার কোনো চিহ্নও নেই, আর এই সব কিছু একদম ঠিকঠাক
ঠিকঠাক আছে। একটু পর নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে একটু ভয়ে ভয়ে চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। আবারও একটু দূরে এসে তিনি খেয়াল করলেন আবারও সেই ছেলেটি রাস্তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে আর একটানা কান্না করেই চলেছে। ছেলেটির দিকে তাকাতেই তারা আবার আগের মতো করেই অ্যাক্সিডেন্ট করলো। আবার কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারানোর পর জ্ঞান ফিরে দেখেন সবকিছু ঠিক এবং স্বাভাবিক। এবার চালক হেল্পার প্রচণ্ড রকমের ভয় পেয়ে যান। গাড়ির চালক আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করেন। কিছুক্ষণ বেশ স্বাভাবিকভাবে আসার পর দুজনে খেয়াল করেন রাস্তার পাশে বিশাল এক গাছের ডাল ভেঙে পড়ে আছে তাদের অ্যাম্বুলেন্সের সামনে। এটা দেখে দুজনেই অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড় দেয় সামনের দিকে। একটু সামনেই তারা দেখতে পায় একটা চায়ের দোকান, আর দোকানে কয়েকজন লোক বসে চা খাচ্ছে। তারা সেদিকে দৌড়ে গেলে লোকগুলো উঠে দাঁড়ায়। চায়ের দোকানি তাদের বলে, আপনারা রাস্তার মাঝে গাড়ি রেখে এভাবে দৌড়ে আসছেন কেন? অ্যাম্বুলেন্স চালক তখন বলেন, দেখলেন না আমাদের গাড়ির উপর একটা গাছ ভেঙে পড়লো। চায়ের দোকানি সহ সবাই, অর্থাৎ বাকি সবাই তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দোকানি বলে, কোথায় গাছের ডাল ভেঙে পড়েছে? সবকিছু তো ঠিকই আছে। আমি দেখলাম আপনারা গাড়ি থেকে নেমে আসছেন, হঠাৎ কি হলো আপনি মাঝ রাস্তায় গাড়ি হার্ড ব্রেক করলেন, তারপর দুজন গাড়ি থেকে নেমে সোজা আমাদের দিকে দৌড় দিয়ে আসলেন। এই কথা শুনে চালক এবং হেল্পার দুজনেই পেছনের দিকে তাকিয়ে কোথাও কোনো গাছের ডালের চিহ্ন দেখতে পেল না। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি দাঁড় করানো, তারা বাকি রাতটা ভয়ে ভয়ে এই চায়ের দোকানেই কাটিয়ে সকালে চলে গেল। চালক অ্যাম্বুলেন্স চালানোর প্রথম দিনই এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সেদিন বাড়ি ফিরে এই অ্যাম্বুলেন্স চালানোর চাকরি বাদ দিয়ে দিলেন। কিন্তু ঘটনা যেন তখনও তার পিছু ছাড়ছে না। তিনি প্রায় প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি স্বপ্নে দেখেন একজন 50 ব্যক্তি তার কাছে এসে সেদিন রাতে গাড়ি থামিয়ে সেই মহিলাকে গাড়িতে তোলার ব্যাপারে খুব রাগান্বিত হয়ে অভিযোগ জানাচ্ছেন। কেন সেদিন রাতে এতবার বলার পরেও সে গাড়ি থামিয়ে ওই মহিলাকে গাড়িতে তুললেন, এটা বারবার জানতে চাচ্ছেন। এই বৃদ্ধ লোকটাকে তিনি এর আগে কোথাও দেখেননি বা চেনেন না। এরপর একটা পর্যায়ে গিয়ে দেখলেন লোকটা তাকে একটা অজানা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তার একটু পরেই অ্যাম্বুলেন্স চালকের ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বুঝতে পারেন না। তিনি প্রথম দিন এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেন। এত কিছু ঘটে গেল গত রাতে, তাই হয়তো এমন হয়েছে এটা ভাবলেন। কিন্তু প্রথম দিন এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেও সমস্যা হলো প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন দেখা শুরু করলেন। বারবার সেই 50 লোকটা তার কাছে একটা অজানা জিনিস ফিরিয়ে দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ ধরে এই স্বপ্নের কোনো কুল কিনারা করতে না পেরে তিনি অনেকটা বাধ্য হয়ে সেই ছেলের বাড়িতে চলে যান। সেদিন রাতে যে বাড়িতে তিনি লাশ নামিয়ে দিয়েছিলেন সেই বাড়িতে গিয়ে দেখতে পান ছেলের বাবা মারা গিয়েছেন এবং তাকেও তার ছেলের পাশে কবর দেয়া হয়েছে। তিনি আশেপাশের কয়েকজনকে তার স্বপ্নে দেখা বৃদ্ধটির চেহারার বর্ণনা দিলেন, এমন কাউকে তারা দেখেছে কিনা। সবাই তাকে হতাশ করে দিয়ে বলে এমন কাউকে তারা কোনো দিন দেখেনি। সেখানে কোনো তথ্য না পেয়ে তিনি আবার বাড়িতে ফিরে আসেন, কিন্তু স্বপ্নের সেই লোক তার পিছু ছাড়ে না। তাই তার সাথে ঘটে চলা ঘটনার ব্যাখ্যা এবং ঘটনাগুলোর রহস্য উন্মোচনের জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই সে যত দ্রুত সম্ভব সেই মেডিকেলে আসার জন্য রওনা হন। মেডিকেলে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। সে মেডিকেলে এসে যে ডাক্তার সেই ছেলের পোস্টমর্টম করেছিল তাকে খুঁজতে শুরু করেন। ডাক্তারকে খুঁজে পাওয়ার পর ডাক্তার কিছুটা ব্যস্ত থাকায় তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। ডাক্তার বাইরে এসে তাকে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে ডাক্তারের পেছনের দিকে অবাক চোখে তাকায়, আর কিছু বলার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার এই আকস্মিক দৃশ্য দেখে থমকে যান এবং আশেপাশের লোকজন ডাকতে শুরু করেন তাকে সাহায্য করার জন্য। লোকজন ডাকার জন্য ডাক্তার যখন এদিক ওদিক দেখছিলেন তখন পেছন দিকে চোখ পড়তেই তিনি দেখেন খাকি কাপড় পরিহিত একজন মধ্যবয়সী লোকও অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার আশেপাশের লোকজন এবং হাসপাতালের স্টাফদের সাহায্যে তাদের দুজনকে ভেতরে নিয়ে শুইয়ে দেন। ঘটনা 3। ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্স চালকের জ্ঞান ফিরে আসে এবং অনেকটা উত্তেজিত হয়েই সে ডাক্তারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, ওই লোকটিকে, আপনার পেছনে যে লোকটি দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়? ডাক্তার তার কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে সে কোন লোকটির কথা বলছে। প্রত্যুত্তরে অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে বলে তার পেছনে যে লোকটি খাঁকি কাপড় পরে দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়। ডাক্তার কিছুটা অবাক হন, কেননা অ্যাম্বুলেন্স চালক এবং সেই খাঁকি কাপড় পরিহিত লোকটি কখনোই একজন আরেকজনের পরিচিত নন। এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কেননা খাঁকি কাপড় পরিহিত লোকটাকে তিনি চিনতেন আর ভালো করেই জানতেন সে সবসময় নেশাগ্রস্ত থাকে। কিন্তু তবুও অ্যাম্বুলেন্স চালক কেন বারবার সেই লোকটাকে এত মরিয়া হয়ে খুঁজছে?
ডাক্তার তার সব চিন্তা ভাবনাকে মনের মধ্যে লুকিয়ে রেখে অ্যাম্বুলেন্স চালকটিকে সেই খাঁকি কাপড় পরিহিত লোকটার বিছানার কাছে নিয়ে যান এবং জিজ্ঞেস করেন সে এই বিছানায় শুয়ে থাকা লোকটির কথাই জিজ্ঞেস করছিল কিনা। উত্তরে অ্যাম্বুলেন্স চালক হ্যাঁ বলেন এবং সেই লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং লোকটির পরিচয় জানতে চান। ডাক্তার তাকে জানায় বিছানায় পড়ে থাকা লোকটি এই হসপিটালের ডোম। ডাক্তার কোনো কিছু বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স চালককে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে কিছু বলতে যাওয়ার আগেই বিছানায় শুয়ে থাকা ডোমের জ্ঞান ফিরে আসে। ডোমের জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে অ্যাম্বুলেন্স চালকের দিকে তাকিয়ে অবাক প্রশ্ন করতে থাকে সে কে এবং কেনই বা সে বারবার তার স্বপ্নে আসে। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স চালক এক প্রকার বাকরুদ্ধ হয়ে যান। কিছু সময় পর সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকটা বিরক্তি নিয়ে ডোমকে সেই একই প্রশ্নগুলো করতে শুরু করে। তাদের কথোপকথন শুনে ডাক্তার একরকম বোকা বনে যায়। অ্যাম্বুলেন্স চালক তখন ডোমকে প্রশ্ন করে সে কেন বারবার রাস্তায় গাড়ি থামাতে নিষেধ করেছিল। অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডোম রীতিমতো উত্তেজিত হয়ে যায় এবং সে অ্যাম্বুলেন্স চালককে উল্টো প্রশ্ন করে বসে। ডোমের প্রশ্ন ছিল কেন সে বারবার সেই পাথরটি ফিরিয়ে দিতে বলছিল। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে বলে পাথর? কোন পাথর? কিসের পাথর? আমি কোনো পাথরের কথা জানি না। আপনি আমাকে কি যেন বলছিলেন তার কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না, আমার মাথায় ঢুকছিল না। ডোম এবং অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডাক্তার এবারে ডোমকে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। ডোম তখন অ্যাম্বুলেন্স চালককে উদ্দেশ্য করে বলতে থাকেন 2 সপ্তাহ আগে হাসপাতালে 16-17 বছর বয়সী একটি ছেলে আসে, অর্থাৎ তার লাশ আসে। সেদিন আপনার আসতে একটু দেরি হয়। আমি একাই সেই লাশটি কাটা শুরু করি, কেননা আমার এর আগে 200-র ওপর লাশ কাটার অভিজ্ঞতা আছে। লাশটি কাটতে কাটতে যখন আমি লাশের গলার দিকে কাটা শুরু করি তখন আমি গলার ভেতর শক্ত একটা কিছু পাই। জিনিসটা কি তা দেখার জন্য আমি সেটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এবং দেখি জিনিসটি ছিল ছোট একটি পাথর যার রং ছিল নীল। পাথরটি দেখে আমার কাছে অনেক দামি মনে হয়েছিল আর তাই আমি পাথরটি নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু মাঝে মাঝে আমি একটু নেশা করি তাই পাথর বিক্রি করে আমার অনেক দিনের নেশার টাকা হয়ে যেতে পারে ভেবে মনে মনে খুশি হচ্ছিলাম। কিন্তু পাথরটি নেয়ার পর থেকেই আমি শুনতে থাকি একটি পুরুষ কণ্ঠ আমাকে কান্না জড়িত কণ্ঠে পাথরটি ফিরিয়ে দিয়ে যেতে বলছে। নেশার ঘরে থাকায় এসব আমি পাত্তা দেয়নি। লাশ কাটা শেষে বাড়ি ফিরে আসার সময় একটি স্বর্ণের দোকানে যাই পাথরটি বিক্রি করার জন্য। ভেবেছিলাম পাথরটির দাম হয়তো 30 থেকে 40 হাজার টাকা হবে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকার আমাকে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চান। পছন্দ মতো দাম না পাওয়ায় আমি বাড়ি ফিরে এসে পাথরটি আমার ড্রয়ারে রেখে দেই। পরের দিন আমি অন্য আরেকটি স্বর্ণের দোকানে যাই এবং সেখানেও পাথরটির জন্য 5,000 টাকা দিতে চাই। এবারে আমি অন্য কোনো কিছু না ভেবে পাথরটি বিক্রি করে দেই 5,000 টাকাতেই। পাথরটি বিক্রি করে মনে মনে কিছুটা খুশি হই, কেননা সেই মুহূর্তে 5,000 টাকাই আমার জন্য অনেক টাকা ছিল। পাথর বিক্রি করে সেই টাকা থেকে আমি বাসায় আবার 300 টাকা খরচ করি এবং বাসায় এসে ঘুমানোর আগে আমার ড্রয়ারে 4,700 টাকা রেখে দেই। পরের দিন সকালে আমি যখন বাইরে যাওয়ার জন্য ড্রয়ার খুলে টাকা নিতে যাই তখন আমি দেখি ড্রয়ারে কোনো টাকা নেই আর টাকার জায়গায় সেই নীল পাথরটি রাখা। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই এবং পাথরটি কিভাবে আমার ড্রয়ারে ফিরে এলো এটি নিয়ে ভাবতে থাকি। কিন্তু আমার মাথায় কোনো কিছুই আসছিল না, কেননা পাথরটি আমি নিজে না নিয়ে এলে কোনোভাবেই এখানে আসার সম্ভাবনা নেই। তবুও আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করি কেউ এসে পাথরটি দিয়ে গিয়েছিল কিনা। পরক্ষণেই আবার মনে পড়ে আমি তো কাউকেই আমার বাসার ঠিকানা দেইনি, তাহলে এই পাথরটি কেউ এসে কিভাবে দিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে আমি আবার পাথরটি বিক্রি করতে আগের স্বর্ণের দোকানে যাই। স্বর্ণের দোকানে যাওয়া মাত্রই স্বর্ণকার এবং দোকানের অন্য লোকজন আমাকে একরকম বেঁধে ফেলে। আমি তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে তারা বলে আমি নাকি গতকাল রাতের বেলা তাদের দোকানের সামনে গিয়ে স্বর্ণকারকে ফোন দেই এবং তাকে পাথরটি ফিরিয়ে দিতে বলি এবং পাথর ফিরিয়ে না দিলে আমি নাকি দোকান ভাঙচুর করব হুমকি দেই। স্বর্ণকার ওই রাতেই দ্রুত এসে আমাকে পাথরটি ফিরিয়ে দেওয়ার পর আমি নাকি তাকে 4,700 টাকা দেই আর স্বর্ণকার বাকি 300 টাকা কোথায় জানতে চাইলে আমি নাকি স্বর্ণকারকে দুটো চর মেরে সেখান থেকে পাথরটা নিয়ে চলে আসি। স্বর্ণকারের কথা বিশ্বাস না করায় সে আমাকে তার দোকানের সিসিটিভি ফুটেজ দেখাতে চায় আর আমিও রাজি হয়ে যাই। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেদিন রাতের কোনো ফুটেজই ক্যামেরায় ধরা পড়েনি। এরপর আমি স্বর্ণকারকে বুঝিয়ে শুনিয়ে পাথরটি আবার তাকে দিয়ে 4,700 টাকা নিয়ে বাসায় চলে আসি। বাসায় ফিরে আসার আগে আমি আবার সেই 300 টাকা খরচ করেছিলাম। ঘুমানোর আগে আমি টাকা ড্রয়ারে রেখে দিয়েছিলাম
এবং সকালে উঠে আবারও পাথরটি নিয়ে আবার স্বর্ণকারের কাছে যাই। এবারে স্বর্ণকার আমাকে তার কয়েকজন লোক দিয়ে মারধর করতে শুরু করে। আমি তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে বলে আমি নাকি গতকাল রাতেও আগের মতোই এসে তাকে ফোন দেই এবং পাথরটি ফেরত চাই। এবারে স্বর্ণকার তার সাথে আরও দুজন লোক নিয়ে আসে যেন আমি তাকে আর মারতে না পারি, কিন্তু এবারও নাকি আমি তাকে 4,400 টাকা ফেরত দিতে গেলে সে বাকি টাকাটা কোথায় জিজ্ঞেস করার পর আমি একাই স্বর্ণকার এবং তার সাথে থাকা দুই ব্যক্তিকে মেরে সেখান থেকে চলে আসি। এবারে আমি আর পাথরটি বিক্রি করিনি। পাথরটি পাওয়ার পর থেকেই আমি রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করি, আর স্বপ্নের সেই ব্যক্তিটি আর কেউ না, তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। আপনি আমার স্বপ্নে এসে পাথরটি ফেরত দিতে বলছেন। আমি মনের ভুল ভেবে বারবার এসব কিছু অগ্রাহ্য করে যাচ্ছিলাম, কিন্তু প্রতিদিনই আমি স্বপ্ন দেখি আপনি আমাকে বারবার পাথরটি ফেরত দিতে বলছেন। আপনি কেন আমার সাথে এরকম করছেন? কে আপনি? কি চান আমার কাছে? অ্যাম্বুলেন্স চালক ডোমের এই কথাগুলো শুনে কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না এবং সে নিজের দেখা স্বপ্নের কথাও ডোমকে জানায়। ডাক্তাররা তখন চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এবার সে বলতে শুরু করে, ওই লাশের পোস্টমর্টম হবার পর থেকে আমার সাথেও ছোটোখাটো কিছু ঘটনা ঘটছে। যেদিন আমি লাশটার পোস্টমর্টম করি সেদিন থেকেই আমি রাতের বেলা প্রায় সময়ই দেখতাম 16-17 বছর বয়সী একটি ছেলে, যার হাতে অনামিকা আঙুলটি কাটা, এবং সে আমার বারান্দায় বসে কাঁদছে এবং আমার দিকে তাকিয়ে হাত এমনভাবে ইশারা করছে যেন সে আমাকে তার কাছে ডাকছে কিছু বলবার জন্য। আমি মনের ভুল ভেবে অন্যদিকে মনোনিবেশ করার পরেও তাকে বারবার দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বলে মর্গ থেকে নাকি তার একটি জিনিস হারিয়ে গিয়েছে এবং সেটি এই হাসপাতালের সাথে জড়িত কারো কাছেই আছে। সে কান্না করতে থাকে এবং আমাকে তার জিনিসটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। আমি প্রায় প্রতি রাতেই তাকে আমার বারান্দায় একই অবস্থায় বসে কান্না করতে দেখি এবং সে আমার কাছে বারবার তার হারানো জিনিস খুঁজে দেওয়ার অনুরোধ করে। তাদের তিনজনের কথার পর পরস্পরের মনে যেন এক ধোঁয়াশার সৃষ্টি হয়। তাদের সাথে কি হচ্ছে তারা কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। কোনো কিছু বুঝতে না পেরে তারা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ স্টেশনে গিয়ে সেই লাশটির সম্পর্কে তথ্য জানতে চাইলে পুলিশ সরাসরি তাদেরকে তথ্য দিতে মানা করে দেয় এবং তারা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের পর কিছু জানতে পারলে তাদের জানাবে, আর প্রয়োজন পড়লে তাদের ডাকা হবে। পুলিশ তাদের কাছে এই সব তথ্য জানতে চাওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশকে সব কিছু খুলে বলে, কিন্তু পুলিশ এইসব অলৌকিক ব্যাপারে হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়ে তাদেরকে পুলিশ স্টেশন থেকে চলে যেতে বলে। এরপর তারা সকলেই নিজ নিজ বাসায় চলে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো সেদিনের পর থেকে অ্যাম্বুলেন্স চালক এবং ডাক্তারের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিন থেকে ডোমের জীবন শুরু হয় এক বিভীষিকাময় কালো অধ্যায়ের। বাড়িতে ফিরে আসার পর ডোম আবার স্বপ্ন দেখতে শুরু করে। এবারে সে স্বপ্নে গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলাকে দেখতে পায়। মহিলা তাকে বারবার সেই অ্যাম্বুলেন্স চালককে একটি জিনিস দিতে নিষেধ করে এবং বলে যদি সে অ্যাম্বুলেন্স চালককে জিনিসটি দেয় তাহলে নাকি অনেক বড় ক্ষতি হবে। কিছুক্ষণ পর সে আবার স্বপ্নে দেখে অ্যাম্বুলেন্স চালকটি তার স্বপ্নে এসে তার কাছে কিছু একটা চাচ্ছে এবং বলছে যদি সে জিনিসটি তাকে না দেয় তাহলে নাকি সেই গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলা এসে তার অনেক বড় ক্ষতি করবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না সেই মহিলা এবং অ্যাম্বুলেন্স চালক তার কাছে কি চাচ্ছে। অ্যাম্বুলেন্স চালক এবং সেই মহিলাটি ডোমের কাছে আসলে সেই পাথরটি চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই ভেবে পাচ্ছিল না তারা তার কাছে আসলে কি চাচ্ছে। ডোম কেন সেই পাথরটির কথা মনে করতে পারছিল না সেই বিষয়ে আমি কিছুক্ষণ পরেই আসছি। এরপর থেকে ডোম প্রতিদিনই একই স্বপ্ন দেখতে থাকে। নীল শাড়ি পরিহিত মহিলা বারবার তাকে এসে সাবধান করে দিচ্ছিল এবং তার কাছে জিনিসটি চাচ্ছিল, আর এটাও বলছিল জিনিসটা তাকে না দিলে সে তার অনেক বড় ক্ষতি করবে। এর কিছুদিন পর বাইরে থেকে বাজার করে ফিরে আসার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে ডোমের স্ত্রী মারা যায়। ডোম তখন বুঝতে পারে তার কাছে যে জিনিসটি চাওয়া হচ্ছিল তা না দেওয়ার জন্যই হয়তো নীল শাড়ি পরিহিত মহিলা তার স্ত্রীকে মেরে ফেলেছে। ডোমের স্ত্রী মারা যাওয়ার পর তার স্ত্রীর জানাজা পড়িয়ে দাফন করা হয়। কিছুদিন পর ডোমের স্ত্রীর কুলখানির দিন রাতে স্বপ্নে দেখে সেই শাড়ি পরিহিত মহিলাটি তার কাছে এসে জিনিসটি চাচ্ছে এবং বলছে এখনো সময় আছে, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাম্বুলেন্স চালককে ভুলেও এই জিনিস দিবি না, জিনিসটা তুই আমায় দে। আর যদি তুই আমাকে জিনিসটা না দিস তাহলে তোর মেয়েকে হারাতে হবে, আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি। এই স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায় এবং সে ভাবে তার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, তাই সে আর মর্গের কাজে যাবে না। এরপর সে সারাদিন বাসায় নিজের মেয়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর কোনো এক দরকারে ডোম তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়। দরকার শেষে মেয়ের সাথে কথা বলতে বলতে যখন বাসায় ফিরছিল তখন হুট করেই যে স্থানে ডোমের স্ত্রীর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেই একই স্থানে আসার পর সে তার মেয়ের কোনো একটা আওয়াজ শুনতে না পেয়ে যখন পেছন ফিরে তাকায় তখন সে দেখে তার মেয়েও সেই
একই জায়গায় রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং সাথে সাথে সেখানেই মারা গিয়েছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। তার মাথা একেবারেই যেন কাজ করা বন্ধ করে দেয়। বুকের ভেতরে চাপা কষ্ট নিয়ে ডোম তার মেয়েকে দাফন করে বাসায় ফিরে আসে। সেদিন রাতে এসে সেই নীল শাড়ি পরিহিত মহিলাটিকে স্বপ্ন দেখে ডোম। মহিলাটি তাকে বলে, তোকে বারবার সাবধান করেছিলাম আর বলেছিলাম আমাকে জিনিসটা দিয়ে দে, কিন্তু জিনিসটা দিচ্ছিস না। আবারও বলছি, আমাকে জিনিসটা দিয়ে দে। তোর স্ত্রী সন্তানকে মারতে পারলে আমি তোকেও মারতে পারি, কথাটা মাথায় রাখিস। তোর পরিবার তো শেষ হয়েই গিয়েছে, কিন্তু তুই মারা গেলে তো সবই শেষ। আমি চাইলে তোকে মারতে পারি, কিন্তু তোকে আমি মারছি না, কারণ আমার দরকারি জিনিসটা তোর কাছেই আছে। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর খবরদার জিনিসটা অ্যাম্বুলেন্স চালককে দিবি না। ডোমের এই স্বপ্ন দেখা শেষ হওয়ার সাথে সাথেই সে আবার স্বপ্নে অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। অ্যাম্বুলেন্স চালক তাকে বলে, জিনিসটা দয়া করে আমাকে দিয়ে দিন। আপনার পরিবারের দুজন সদস্য ইতোমধ্যে মারা গেছে। আপনি যদি বাঁচতে চান তাহলে জিনিসটা আমাকে দিয়ে দিন দয়া করে। সেই মহিলা আপনাকেও মেরে ফেলবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না তার স্বপ্নে দেখা দুজন ব্যক্তি তার কাছে কি চাচ্ছে, আর সে কিভাবেই বা সেই জিনিস তাদেরকে দেবে। এসব চিন্তা তাকে প্রায় পাগল করে ফেলে। তাই সে একদিন তার বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। ডোমের বন্ধু তার কথা শুনে এক হুজুরের সাথে দেখা করার পরামর্শ দেয় এবং বলে তার নাকি একজন পরিচিত হুজুর আছে, সে চাইলে নাকি তার বন্ধু তার সাথে দেখা করিয়ে দেবে। ডোম তার বন্ধুকে সেই হুজুরের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে, কেননা সে এসব আর সহ্য করতে পারছিল না। পরের দিন সকালে ডোমের বন্ধু তাকে ফোন দিয়ে বলেন তার এলাকার মসজিদের ইমামের সাথে তিনি কথা বলেছেন এবং ইমাম সাহেব ডোমের সাথে বিকেলে দেখা করতে চেয়েছেন। বিকেলের দিকে ডোম একটু ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সেই মহিলা তার সামনে হাজির হয় এবং তাকে বলে, না 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 না, ভুলেও এই কাজ করিস না। ওই হুজুর তোর কোনো উপকার করতে পারবে না। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর এই হুজুরের সাথে দেখা করতে যাস না, কোনো লাভ নেই। স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায়। সে ভাবে যত দ্রুত সম্ভব তার হুজুরের সাথে দেখা করা উচিত। এই ভেবে ডোম খুব দ্রুত বাসা থেকে বের হয় হুজুরের কাছে যাবার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যেখানে তার স্ত্রী এবং মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, সেখানেই কাকতালীয়ভাবে তার সাথেও একটি দুর্ঘটনা ঘটে এবং সে পায়ের হাঁটুর নিচ থেকে পুরো অংশ চিরকালের জন্য হারিয়ে ফেলে। রাস্তার আশেপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়, আর হাসপাতালে থাকা অবস্থায় ডোম স্বপ্নে দেখে সেই নীল শাড়ি পরিহিত মহিলা তার স্বপ্নে এসে তাকে বলছে, তোকে মানা করেছিলাম হুজুরের কাছে যেতে, তোর এই ভুলের জন্য তুই নিজেই নিজের ক্ষতি করে বসলি। তোকে আগেও বলেছি আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি, কিন্তু আমার অতি প্রয়োজনীয় জিনিসটা তোর কাছেই আছে। আমি তোকে এই জন্য মারছি না, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাক্সিডেন্টের পর ডোম প্রায় 3 দিনের মতো হাসপাতালে থাকে। এরই মধ্যে ডোমের সেই বন্ধু তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত মসজিদের সেই ইমাম সাহেবকে নিয়ে হাসপাতালে চলে আসে। ইমাম সাহেব এসে ডোমের সাথে কি কি ঘটেছে বা ঘটে চলেছে তার সবকিছু জানতে চাইলে ডোমটাকে সবকিছু খুলে বলে। ঘটনা 4। ডোমের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে সাময়িক সময়ের জন্য বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পরে তিনি ভেতরে গিয়ে যা বলেন তা শুনে সবাই প্রায় বাকরুদ্ধ হয়ে যায়। তিনি ডোমের বন্ধুকে ডেকে বলেন, আপনার বন্ধুকে কালো জাদু করা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে তার অবস্থাও খুব একটা ভালো নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর তিনি ডোমের কাছে গিয়ে বলেন, আপনার বাড়িতে কোনো পাথর আছে, নীল রঙের পাথর? ইমাম সাহেবের এই প্রশ্ন শুনে ডোম রীতিমতো হকচকিয়ে যান, কারণ ঘটনাগুলো বিস্তারিতভাবে বললেও তিনি ইমাম সাহেবকে নীল পাথরের কথাটি বলেননি। তাহলে তিনি পাথরটির ব্যাপারে কিভাবে জানলেন? কথাটি ভাবার সময় ইমাম সাহেব যখন আবারও তাকে এই প্রশ্ন করেন, তখন ডোম সবটা শুরু থেকে বলতে থাকেন। ডোমের কাছ থেকে পাথরের ব্যাপারটি শুনে ইমাম সাহেবের কপালে হালকা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। এদিকে ছুটি কাটিয়ে ডাক্তার উৎপল বিশ্বাস যখন হাসপাতালে এসে জানতে পারলেন সেই ডোম অ্যাক্সিডেন্ট করেছে, তখন তিনি তার কেবিনে গিয়ে ইমাম সাহেবকে দেখতে পান। তিনি ডোমের বন্ধুর কাছ থেকে সবটা শোনার পর বুঝতে পারেন ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তাই তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া এবং সেই অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করেন। ডাক্তারের কাছ থেকে সবকিছু শোনার পর ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতে চলেছে। তাই তিনি আর দেরি না করে ডাক্তারের পারমিশন নিয়ে ডোমকে বাড়িতে নিয়ে যান। তিনি যখন ডোমের ঘরে পা রাখেন, ঠিক তখনই তিনি বুঝতে পারেন সেই বাড়িতে ঢুকতে অদৃশ্য কোনো একটি শক্তি তাকে বাধা দিচ্ছিল, যেটা কিনা তার থেকেও অনেক শক্তিশালী।
তাই তিনি নিজের এবং ডোমের ও তার বন্ধুর শরীর বন্ধ করে প্রবেশের চেষ্টা করেন। তবুও শুধুমাত্র ইমাম সাহেবের ক্ষেত্রেই এক প্রকার বাধা অনুভব হচ্ছিল। পরবর্তীতে ইমাম সাহেবের ভাষ্য মতে ব্যাপারটি ছিল ঠিক দুটি চুম্বক সমমেরুর মতো। দুটি চুম্বকের সমমেরু যেভাবে একে অপরকে বিকর্ষণ করে, ঠিক তেমনি ইমাম সাহেবকে ডোমের বাড়িতে ঢুকতে দেওয়ায় বাধা প্রদান করা হচ্ছিল। পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে তিনি ডোম এবং তার বন্ধুকে ভেতরে পাঠান পাথরটি নিয়ে আসার জন্য। কিন্তু ঘরের ভেতর গিয়ে পাথরটি হাতে নেওয়ার সাথে সাথেই দরজাওয়ালা আপনা আপনি বন্ধ হতে শুরু করে। ইমাম সাহেব নিজের মতো করে চেষ্টার পরেও পরিস্থিতি অনুকূলে আনতে না পারায় তিনি ওস্তাদের সাথে যোগাযোগ করেন এবং তার সাহায্য নিয়ে ডোম ও তার বন্ধুকে ঘর থেকে বের করে আনেন। তবে তখনও তিনি পাথরটি হাতে নিতে পারছিলেন না। কোনো একটি অদৃশ্য শক্তি পাথরটি তার হাতে নিতে বাধা সৃষ্টি করছিল। কিন্তু আল্লাহর কালামের ওপর তো আর কিছু নেই, তাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটা সাদা বাক্সে বন্দি করে নেন। এই ঘটনা চলাকালীন ইমাম সাহেব নিজের তদবিরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনা শুনতে চেয়েছিলেন। তাই তিনি দেরি না করে 16-17 বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন। সেই এলাকায় যাওয়ার পথে ইমাম সাহেব রাস্তায় একজন কিশোরকে দেখতে পান, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কেঁদে চলেছে। কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি। প্রথমে ব্যাপারটি তিনি বুঝতে না পারলেও রাস্তায় কয়েকবার ঘটনাটি লক্ষ্য করার পর তিনি সবটা বুঝতে পারেন। গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ মাত্র 3 দিন আগে ছেলেটির মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যাপারটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর, ঠিক তেমনই রহস্যজনক বলে মনে হলো। তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা, মা এবং ছেলের কবর একদম পাশাপাশি। মাত্র 1 মাসের মধ্যে একই পরিবারের 3 জনের মৃত্যু। তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো। এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ করেন। তার ওস্তাদ বলেন, তুমি পাথরের বাক্সটি বাবা মায়ের কবরের মাঝখানে রেখে সেটিকে মুক্ত করে দাও, বাকিটা সেখানে দেখতে পাবে। ইমাম সাহেব তার ওস্তাদের কথা মতো কাজগুলো করার পর যা দেখেন তা ছিল শরীর শিউরে ওঠার মতো। তিনি দেখেন পাথরটি মুক্ত করে দেবার পর কবরের পাশ থেকে করুণ সুরে আর্তনাদ এবং কান্নার আওয়াজ। ব্যাপারটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন। কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো। তিনি বলেন, ওয়ালাইকুমুসসালাম, আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কিন্তু যাদের জন্য আমার এত লড়াই তারাই আজ পৃথিবীতে নেই। এটা বলে আবারও চাপা সুরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব কিছু কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন আসলে তিনি কে এবং তাদের সাথে কি সম্পর্ক। কিছুক্ষণ পর সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে আর বলতে থাকে, আমি একজন জিন, এই নীল পাথরটি আমার বাসস্থান। আমাকে আমার গুরু এই 3 জনের সেবায় নিয়োজিত করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষের রক্ষক। বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, কিন্তু কিছু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো, এমনকি এই পরিবারটাকেও। ইমাম সাহেব সবটা শুনে সেই বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে চাইলে সেই জিনটি তার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চায়। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান। প্রথম দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম অস্পষ্ট। তিনি দেখলেন সেই 2 জন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাঁ পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন এ সেই নীল পাথরের ভেতরে থাকা জিন। আজ 3 দিন পূর্ণ হওয়ায় সে সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। কিন্তু প্রথমে জিনটি বলে ওঠে, হুজুর, একটি দুঃসংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনও ঝুলছে। এটা শুনে ইমাম সাহেবের ভোর রাতের স্বপ্নের ব্যাপারটা মনে পড়ে যায়। তিনি হম্বিতম্বি করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে সবটা জানায় এবং পুলিশ সেই ডোমের লাশ উদ্ধার করে। কিন্তু তদন্তের সময় পুলিশ ইমাম সাহেবকে দোষী ভেবে বসে, কারণ সেই এলাকায় কেউই ডোমের মৃত্যুর ব্যাপারটা জানে না। কিন্তু ইমাম সাহেব এত দূর থেকে সবটা কিভাবে জেনে গেলেন?
তারা ইমাম সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও অনেক তথ্য আর অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে তিনি পুলিশের কাছে একটি ফাঁকা রুমে একা থাকার অনুমতি এবং কিছুটা সময় চেয়ে নেন। পুলিশ সবটা শোনার পর তার নিজেকে প্রমাণের জন্য একটি শেষ সুযোগ দেন এবং একটি কক্ষে একা রেখে আসে। ইমাম সাহেব সেই কক্ষে যাবার পর আসন বসিয়ে জিনটিকে ডাকেন এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে জানতে চান। এবার জিনটি বলতে থাকে, এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে 16-17 বছর বয়সী ছেলেটির চাচা চাচি। তারাই আমাকে বন্দি করেছে আর তারাই আমাকে মেরেছে। তারা চেয়েছিল আমাকে বন্দি করে অসৎ কাজে ব্যবহার করবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। ওই চাচা চাচি সবাইকে মেরে স্বার্থ হাসিলের পর গা ঢাকা দেওয়ার জন্য ওই ছেলের বাড়িতেই বেছে নিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করুন, নয়তো তারা আরও মানুষের ক্ষতি করবে। জিনের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে বিদায় দিয়ে পুলিশকে সবটা জানান, তবে পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে নারাজ। ইমাম সাহেব পুলিশকে শেষবারের মতো ভরসা করার অনুরোধ জানালে পুলিশ ব্যাপারটি বুঝতে পারে এবং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি বলতে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য যে পুলিশ বাড়িতে রেড দেওয়ার পর দুজন ব্যক্তিকে খুঁজে পায় যারা সেখানে তন্ত্রবিদ্যা চর্চা করছিল। তাদের কাছ থেকে দুটো বই, একটা মাথার খুলি এবং একটি পাত্রে 3টি অনামিকা আঙুল পাওয়া যায়। দুটো আঙুল ডান হাতের এবং একটা বাঁ হাতের। পুলিশ সবকিছু সংগ্রহ করে তাদের আটকের পর ফিরে এলে ইমাম সাহেবের মাধ্যমে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে থাকে। সেই চাচা চাচির কাছ থেকে শোনা ঘটনার প্রতিটি অংশ গায়ে কাঁটা দেওয়ার মতো। মানুষ এতটা জঘন্য হতে পারে তা কল্পনারও বাইরে। চাচাচি ইমাম সাহেব এবং পুলিশের কাছে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেভাবে লেখা শুরু করছি। চাচা, আমি তখন অনেক ছোট, পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ায় আদরের পরিমাণটা বেশি হলেও কোনো উপহার বা আবদার পূরণের দিক দিয়ে সবার কাছে বড় ভাইয়ের কদর ছিল বেশি। আমাদের 2 ভাইয়ের মধ্যে বড় ভাইকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতেন। ভাই যা চাইতেন আব্বা তাই দিতেন, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা ছিল না। তাই ছোট থেকে আমার মনে একটা ক্ষোভ জমতে থাকে। বড় ভাইকে এতটা আদর যত্ন করার মূল কারণ হলো নীল পাথরের উত্তরাধিকারী। নীল পাথর হচ্ছে আমাদের পরিবারের রক্ষা কবচ। আমার দাদু একটা সময় জিন পালতেন এবং তাদের অনেকভাবে সাহায্য করতেন বিধায় উপহার স্বরূপ প্রতিটি প্রজন্মের রক্ষী হিসেবে একজন জিন পেয়ে থাকেন। আমার বাবাও পেয়েছিলেন। এদিকে পরিবারের পরবর্তী প্রজন্মের সবার বড় হওয়ায় আমার বড় ভাই ছিল পরবর্তী জিনের মালিক। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি সম্পত্তির কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা বড় ভাইকে দিয়ে দিলেন। তার ধারণা ছিল যেহেতু তার মৃত্যুর পর বড় ভাই আমার দেখাশোনা করবেন, সেহেতু সম্পত্তির বড় অংশটুকু তার কাছে থাক। কিন্তু ব্যাপারটি আমি একদমই মেনে নিতে পারিনি। আমি অনেকভাবে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছি, কিন্তু সেই নীল পাথরের জিনের কারণে সম্ভব হয়ে ওঠেনি। এরপর ভাইয়ের বিয়ে হয়, একটা ছেলে সন্তানও হয়। এরপর আমারও বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রীকে দেখতাম সে বিভিন্ন মন্ত্র পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলত। তাই আমিও তার কাছ থেকে বিষয়গুলো শুনে আগ্রহী হয়ে শিখতে থাকি। একটা সময় আমরা দুজনই কবিরাজি শুরু করে দেই এবং শক্তিশালী মন্ত্র শিখে চর্চা করতে থাকি। এদিকে আমার ভাতিজাও বড় হতে থাকে এবং আবারও সম্পত্তি পাওয়ার আশা শেষ হতে থাকে, কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই। সম্পত্তি এবং নীল পাথরের ভাগিদার সে একাই। তাই এই ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করলে সে ভাতিজাকে আমাদের দোকানে নিয়ে আসতে বলে। সেখান থেকে আমরা কবিরাজির মাধ্যমে মানুষকে সুস্থ করে দিতাম। আমিও বড় ভাইয়ের সাথে কথা বলে ভাতিজাকে শহরে পাঠিয়ে দিতে বলি এবং ভালো স্কুলে পড়াবার আশ্বাস দেই। বড় ভাই আমাকে বিশ্বাস করে ভাতিজাকে পাঠিয়ে দিলে আমি রোজ স্কুল শেষে তাকে দোকানে নিয়ে বসাতাম এবং আমাদের কাজগুলো দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। এমনই একদিন আমাদের পরিকল্পনায় আমরা সফল হই। আমার ভাতিজা মন্ত্র পাঠ করে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করার বিষয়ে অনেকটা আগ্রহী হয়ে যায় এবং আমাদের কাছে কবিরাজি শিখতে চায়। এটাই ছিল আমাদের মোক্ষম সুযোগ। কাজ শেখানোর নাম করে কিছুদিন পর আমরা তাকে নিয়ে 3 দিনের জন্য গোসল করতে মানা করে দেই এবং ঘরের লাইট বন্ধ করে দরজা আটকে বসে থাকতে বলি, আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে মানা করে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওর ওপর জিনের আসর করিয়ে ওর নামের সম্পত্তিগুলো অন্যদের নামে লিখিয়ে নেওয়া। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও আমাদের তন্ত্রবিদ্যায় কোনো কাজই হচ্ছিল না। এটা দেখে আমরা দুজন বেশ অবাক হয়ে যাই। আমরা বিষয়টি ভেবে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, কারণ এই নিয়মে চললে জিনের আসর থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে ও কিভাবে বেঁচে গেল? এটা ভাবতে ভাবতেই আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা নীল পাথরটা ওর কাছে নেই তো? কথাটি ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। তাই পরের দিন সকালে ও স্কুলে চলে গেলে আমি আর আমার স্ত্রী পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ওর আলমারির ওপরে একটা বাক্সে নীল পাথরটা খুঁজে পাই। ব্যাস,
আর কি চাই? এতদিনে আমাদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হতে চলেছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই আমি পাথরটি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহের চেষ্টায় আমরা পাথরটির ভেতরে থাকা জিনকে কাবু করতে সক্ষম হই এবং তাকে নিজের বশে এনে কুফরি করতে করতে রক্ষক থেকে ভক্ষকে পরিণত করে দেই। ওকে এমনভাবে কুফরি করা হয়েছিল যে ওর নিজের প্রতি আর ওর নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমরা ওকে পাথরে আটকে পাথরটি অদৃশ্য করে আবার ভাতিজার পানির বোতলে ঢুকিয়ে দেই। আমাদের মূল পরিকল্পনা ভাতিজাকে এনে সম্পত্তি লিখিয়ে নেয়া এবং পাথরটি চুরি হলেও এতে করে আমাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পাথরটির ওপর কুফরি কালাম করে ওটার মাধ্যমে ভাতিজাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। এতে করে তার মৃত্যুতে আমাদের ওপর কোনো সন্দেহ আসবে না এবং ভাইয়ের সম্পত্তির ভাগটাও একটা সময় আমাদের কাছেই চলে আসবে। যেই ভাবা সেই কাজ। কুফরি করা পানি খেয়ে রাস্তার মাঝে পাথরটি ভাতিজার গলায় আটকে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো আপনারা সবাই জানেন। তবে আমরা এতদিন লুকিয়েছিলাম না, আমরা ভাইয়ের বাড়ির আশেপাশেই ছিলাম এবং তাদের কুফরি করা পানি খাইয়ে আমাদের কথা ভুলিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের ব্যাপারে পুলিশকে জানাতে না পারে। ভাতিজা মারা যাবার দিন রাতে হসপিটালে আমি শুধু অ্যাম্বুলেন্স চালক আর ডাক্তারকে দেখেছিলাম। সেই মুহূর্তে আমার উদ্দেশ্য ছিল নীল পাথর খুঁজে পাওয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি কোনো খোঁজ পাইনি। তাই ডাক্তারের রুমালটা আমি চুরি করে নেই এবং সেটার মাধ্যমে সেই রাতেই আমি তাকে কালো জাদু করি। আর অ্যাম্বুলেন্সের চালককে কালো জাদু করার জন্য আমি জিনকে আমার স্ত্রীর সাথে পাঠিয়ে দেই রাস্তায় গাড়ি থামিয়ে কোনো কিছু সংগ্রহ করার জন্য। সেই রাতে অ্যাম্বুলেন্সের চালক যে দুজনকে দেখেছিল তাদের মধ্যে নীল শাড়ি পরা মহিলাটি ছিল আমার স্ত্রী, আর পুরুষ বেশে ছিল একজন জিন, যেটা তাকে দ্রুত সময় রাস্তা পার করতে সাহায্য করছিল। ওই দিনই আমার স্ত্রী কোনো এক বইয়ে পড়েছিল, যদি একই পরিবারের সকলের মৃত্যুর পর ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাতের অনামিকা আঙুল কেটে নিয়ে আসা হয় তাহলে ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। তাই ওই রাতে আমার স্ত্রী অ্যাম্বুলেন্সের পেছনের থেকে চালকের শার্টের একটা অংশ, ভাতিজার ডান হাতের অনামিকার আঙুল আর ডান পায়ের রক্ত নিয়ে আসে। এরপর আমরা একে একে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করি। কালো জাদুর মূল উদ্দেশ্য ছিল যখন কারো সাথে কথা বলবো তখন তাদের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সব তথ্য সংগ্রহ করতে পারবো। এটাকে আমরা নীল পাথর খোঁজার একটি মাধ্যম বানিয়ে ফেলেছিলাম। এভাবে অনেক চেষ্টা করে প্রায় 2 সপ্তাহ পর অ্যাম্বুলেন্স চালক মেডিকেলে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে। তখন ডোমের সাথে তাদের দেখা হয় এবং সেই সময় আমি জানতে পারি ডোম নীল পাথরটি চুরি করেছে। তাই ওই দিনের পর ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালকের ওপর থেকে কালো জাদুর প্রভাবটি কাটিয়ে ডোমের ওপর জাদু করা হয় পাথরটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। ভাতিজার মৃত্যুর পর জাদুর প্রভাব কেটে যাওয়ায় নীল পাথরে থাকা জিনটি নিজের ক্ষমতা ফিরে পায়, কিন্তু তার পক্ষে একা চলাচল করা অসম্ভব ছিল। তাই আমি যখনই ডোমের স্বপ্নে গিয়ে পাথর ফিরিয়ে দেওয়ার কথা বলতাম তখন পাথরের ওই জিনটি অন্য রূপ ধরে তার কাছে গিয়ে পাথর ফিরিয়ে দিতে মানা করত। স্বপ্নে বারবার পাথরের কথা উল্লেখ করা হতো ঠিকই, কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরের জিনের প্রভাবে স্বপ্নের সব কথা মনে থাকলেও পাথরের কথাটা মনে থাকতো না। আমরা তাকে অনেকভাবে ভয় দেখিয়ে তার স্ত্রী মেয়েকে মেরে এবং তাকে নানা রকমের হুমকি দিয়েও পাথরটি নিতে চেয়েছিলাম, কিন্তু সফল করতে পারিনি। এভাবে আমরা যখন সফল হতে পারছিলাম না তখন শক্তি বৃদ্ধির জন্য আমরা আমার ভাবিকে মারার সিদ্ধান্ত নেই। আমার ভাইকে মেরেছিলাম অনেক আগেই। পাথরের খোঁজ করতে অনামিকা আঙুলের প্রয়োজন অনুভব করায় আমার বড় ভাইকে আগেই সরিয়ে দিয়েছি। এবার পাথরটা নিজের কাছে আনার জন্য শেষ ব্যক্তি ছিল ভাবি। তাই একদিন সুযোগ বুঝে আমাদের পোষা জিনের মাধ্যমে ভাবিকেও সরিয়ে দেই এবং বাঁ হাতের অনামিকা আঙুলটি কেটে নিই। আমরা প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থাকতাম যেন কেউ আমাদের সন্দেহ না করে, আর আঙুল নেয়ার পর এমনভাবে প্রলেপ লাগিয়ে দেয়া হতো সেটা খালি চোখে দেখলে কেউ ধরতে পারবে না। এভাবে আমরা আমাদের স্বার্থ হাসিলের একদম শেষ পর্যায়ে চলে এসেছিলাম এবং সেই বাড়িতেই থাকতে শুরু করেছিলাম। তবে এই বাড়িতে থাকার ব্যাপারটি কেউ জানতো না। এত চেষ্টার পরেও শেষ মুহূর্তে নীল পাথর থেকে জিন মুক্ত হয়ে যাওয়ার কারণে সব গোলমাল হয়ে যায়। পাথরটি খুঁজে পেতে শেষবারের মতো চেষ্টা করতে বসেছিলাম ঠিকই, কিন্তু ধর্মের কাছে আমরা হার মেনে যাই। এটা ছিল সেই ছেলেটির চাচা চাচির দেয়া বয়ান এবং ঘটনার চতুর্থ এবং শেষ অংশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 2 দিনের মাথায় জেলের ভেতর তাদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায় তাদের দুজনেরই মাথা বাদে শরীরের প্রত্যেকটি অঙ্গ মুচড়িয়ে উল্টো করে রাখা। এই অলৌকিক ব্যাপারটা এবং একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যুর খবরটা প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে তাদের দুজনের মৃত্যু পুলিশকে নাড়া দিয়ে দেয়। কারণ জেলে থাকা অবস্থায় দুজনের আকস্মিক মৃত্যুর দায়ভার
তাদের ওপরেই বর্তায়। তাই নিজেদের সেফটির জন্য তারা এটিকে সুইসাইড বলে চালিয়ে দেয়। ঘটনাটি মূলত এইটুকুই ছিল। এটা আমার কাছে আজও অবিশ্বাস্য বলে মনে হলেও ধর্মের বিশ্বাসে অসম্ভব কিছুই নেই। আমি উৎপল ভাইয়ের কাছ থেকে ঘটনা শোনার পর সেই হুজুরের সাথে দেখা করেছি এবং অ্যাম্বুলেন্স চালকের সাথেও ফোনে কথা বলেছি, তাই একটু হলেও ভরসা করতে পারি। আর হ্যাঁ, আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে। নীল পাথর থেকে জিন মুক্তির পর সেই জিন উপহার হিসেবে হুজুরকে পাথরটা দিয়ে গিয়েছে। হুজুরের কাছে এখনও সেই পাথরটি আছে। আমি যখন হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে পাথরটি দেখিয়েছিলেন। আর আমার কাছে এই মুহূর্তে নীল পাথরের একটি ছবিও আছে। ছবিটি দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালোইন স্পেশাল এপিসোডের জন্য সিফাত ভাইয়ের এত সুন্দর একটা প্ল্যানের পর আমি যখন ঘটনাটি তাদের শোনাই তখন তারা অনেক আগ্রহ নিয়ে ঘটনাটি লেখার জন্য রাজি হয়েছিলেন। তাই আমি আবারও তানভীর তুষার, সাবিত আলম আর সিফাত ভাইকে মন থেকে শুকরিয়া জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই